প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সব? আশা করি ভালো আছো। বাংলা ব্যাকরণবিধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকে ব্যঞ্জন সন্ধি নিয়ে কথা বলবো। ক্লাস ফাইভে যারা উঠেছো তোমরা জানো তোমাদের ফার্স্ট সাবমেটিভ যে পরীক্ষা অর্থাৎ ফার্স্ট ইউনিট যে পরীক্ষা সেটা এপ্রিল মাসের থেকেই শুরু হবে। কাদেরও 1 তারিখ থেকে বা কারো ওই ফার্স্ট উইকের মধ্যেই শুরু হয়ে যায়। তো বাংলার ক্ষেত্রে বাংলা ভাষা পাঠ যে বইটা তোমরা পেয়েছো সেইখানে প্রথম অধ্যায়ে আছে, দেখো, ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধি কি? আচ্ছা, প্রথমে আমরা আগে জানি, এর আগে তোমরা চতুর্থ শ্রেণীতে অর্থাৎ ক্লাস 4-এ স্বরসন্ধি পড়েছো এবং স্বরসন্ধি নিয়ে বেশ কয়েকটা ক্লাস আছে। তোমরা যারা 4-এ পড়ো, ক্লাস 4-এ বা যারা পড়ে তাদেরকে সেই ভিডিওগুলো দেখার সুযোগ করে দিতে তোমাদেরকে অনুরোধ করছি। যারা ক্লাস 5-এ পড়ো তাদের জন্য আজকের ভিডিওটা। সন্ধি কি আরেকবার তোমাদেরকে মনে করে দিই, সন্ধিটা আসলে কি। সন্ধি দেখো, সন্ধি মানে হচ্ছে মিলন। অর্থাৎ একটা, ধরো রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে। কি নিয়ে যুদ্ধ হচ্ছে? কোনো একটা বিতর্ক, জমি নিয়ে যুদ্ধ হচ্ছে, যে ওই জমিটা আমি নেব, আর একটা রাজা বলছে না ওই জমিটা আমি নেব। তাহলে যখন রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে, তো যুদ্ধতে কেউ তো হারবে কেউ জিতবে, এরকম হয়। তাহলে যে জিতবে তাহলে সেই জমিটা সেইটা নিয়ে নেবে, আর যে হারবে সে খালি হাতে ফিরে যাবে। আবার এরকমও হয়েছে যে যুদ্ধ হচ্ছে কিন্তু যুদ্ধ কেউ হারছেও না কেউ জিতছেও না, সমানে সমানে চলছে, দীর্ঘদিন ধরে যুদ্ধ চলছে। এর ফলে কি হলো, অনেক সৈন্যও নষ্ট হলো, অনেক টাকা পয়সাও নষ্ট হলো। তখন দুটো রাজা কি করবে, একটা আপোষে মিটিং করবে, আলোচনা করবে যে আমাদের যুদ্ধ করে ক্ষতি হচ্ছে, তো আমরা যুদ্ধ করব না, নিজেদের মধ্যে একটা আলোচনা করে মিটমাট করে নেব ঝগড়াটা, এই যুদ্ধটা। সেইটাকেই বলা হচ্ছে সন্ধি। তো সেখানে মিটমাট করে দেখা গেল যে ওই জমির কিছু অংশ একটা রাজা পেল আর একটা কিছু অংশ অন্য একটা রাজা পেল। তাহলে এইটাকে যে রফা করে নেওয়া বলে, এটাকে বলা হচ্ছে রফা করে নেওয়া। এই রফা করাটাকেই বলা হচ্ছে সন্ধি। অর্থাৎ দুটো রাজা একসাথে কোথাও মিলিত হয়ে গিয়ে আলোচনায় বসেছে এবং সেখানে একটা সমাধান সূত্র বেরিয়েছে, সেইটাকেই বলা হচ্ছে সন্ধি। এটা তো গেল রাজার ক্ষেত্রে। এবারে বাংলা ব্যাকরণের ক্ষেত্রেও তোমাদের যে ভাষা পাঠ বই আছে সেখানেও দেখবে এই সন্ধি ব্যাপারটা আছে। সন্ধি আসলেই হচ্ছে মিলন। এখানে কিসের সন্ধি হয়? এখানে ধ্বনির সঙ্গে ধ্বনির সন্ধি হয়। ধরো কোনো একটা ধ্বনি প্রথমে আছে, আবার অন্য একটা ধ্বনি তারপরে আছে, দুটো শব্দের ক্ষেত্রে বলছি। এবারে এইখানে দুটো ধ্বনি পরস্পর যখন আলাদা, তখন দুজনের মধ্যে ঝগড়া লাগতেই পারে, তখন তাদের মধ্যেও সন্ধি হয়ে যায়। সন্ধি হয়ে গিয়ে একজনের প্রভাবে আর একজন নিজেকে বদলে ফেলতে পারে, বা দুজনেই নিজেকে বদলে ফেলতে পারে। তো এই ঘটনাটাকেই বলা হচ্ছে সন্ধি। মানে ব্যাকরণের ক্ষেত্রেও সেই সেম ব্যাপার। তোমরা স্বরসন্ধি পড়েছো, স্বরসন্ধির সঙ্গে স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির যে মিলন ঘটে সেটাকে বলা হচ্ছে স্বরসন্ধি। আর ব্যঞ্জন সন্ধি তাহলে কাকে বলে? না, ব্যঞ্জন সন্ধিটা হলো, দেখো, স্বরধ্বনির সঙ্গে যদি ব্যঞ্জন ধ্বনি মিলিত হয় তাকেও ব্যঞ্জন ধ্বনি বলবে, এই ব্যঞ্জন সন্ধি বলবে। আবার ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনি মিলিত হলে পরেও ব্যঞ্জন সন্ধি বলবে। স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির মিলনকেই বলা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। ক্লিয়ার? এই ব্যাপারটা নিয়ে আমি আর কথা বলছি না। এখানে দেখো ব্যঞ্জন যে সন্ধি, এর কিছু নিয়ম আছে। আমরা তো বেশিরভাগ ক্ষেত্রেই সংস্কৃত সন্ধি, সংস্কৃত শব্দগুলোকে বাংলাতে বেশি বেশি করে ব্যবহার করি। অনেক সময় কি হয়, আমরা বাংলাতে ব্যবহার করলেও তার সংস্কৃত যে শব্দ, সেই শব্দটাকে আমরা নিয়েছি কিন্তু তার উচ্চারণটা নেইনি। অর্থাৎ বানানটা আমরা একই রেখেছি কিন্তু অনেক সময় কি হয়, আমরা তার উচ্চারণটা নেইনি। যেমন খুব ছোট্ট একটা উদাহরণ দিলেই হবে। দেখো, এই যে প দয় ম, এটা কি হয়? পদ্ম, তাই তো? তাহলে পদ্ম আমরা কেউ বলি কি পদ্ম, আমরা কি বলি? প দয়ে দয়ে, পদ্ম। মানে উচ্চারণটা এইরকম করি কিন্তু আমরা বানানটা দয়ে ম লিখি, তাই তো? এই পদ্ম কথাটা হচ্ছে সংস্কৃত শব্দ, আর এইটা আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে বাংলা। দেখো, পয়ের অপলা প্র, অর্থাৎ এখানে কি উচ্চারণ হচ্ছে, লাস্টে ধ্বনিটা কি আসছে? অ। তাহলে প্র বা প্র আর যোগ ছায়া, এই ছটা কি না ব্যঞ্জন ধ্বনি।
ছটা হচ্ছে ব্যঞ্জন। তাহলে এই যে ব্যঞ্জন আর এটা স্বরধ্বনি, এটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তাহলে আমি বলেছি যে স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির মিলিত হলে সেটাকে ব্যঞ্জন ধ্বনি বলে। ঠিক আছে। আর তাহলে এটা কি হবে না প্রচ্ছায়া, চয়ে ছয়ে আকা অন্তস্থয়ে আকা, পয়ে রফলা চয় ছয় আকা অন্তস্থয় আকা, প্রচ্ছায়া। কি করে হলো এবার একটুখানি আমরা পেতে যাই। আচ্ছা আরো একটা লিখি, যেমন ধরো প রয় অবশ্যই ছয় একা দ। দেখো এইগুলো খুব কমন বলতে এইগুলো, এই শব্দগুলো দেখলে পারে, এই ধ্বনিগুলো দেখলে পারেই আমরা বলে দিতে পারবো যে সন্ধিটা এইরকম হবে। কিন্তু কেন হবে এখানে তার একটা নিয়ম আছে, সেই নিয়মটাই আমাদেরকে শিখতে হবে। তাহলে এখানে নিয়মটা কি না, এই যে এর সঙ্গে যদি ছ মিলে তাহলে কি হয় না, এখানে সে কি আনছে, এই ছয়ের প্রভাবে সে চকে নিয়ে আসছে। চকে কেন নিয়ে আসছে এরও একটা কারণ আছে। দেখো আমি চ এর মধ্যে কি মিল কোথায়, চ ছ বর্গীর জ ঝ আর ই, তাই তো। তাহলে এইটা হচ্ছে চ বর্গ, এটা হচ্ছে চ বর্গ। এই যে প্রথমে ছিল ছ চ ছ, এই ছটা হচ্ছে মহাপ্রাণ, ছটা হচ্ছে মহাপ্রাণ বর্ণ। কারণ উচ্চারণের স্থান অনুযায়ী এই ব্যঞ্জন ধ্বনিগুলোকে অনেক রকমভাবে ভাগ করা হয়, যেমন স্পর্শ বর্ণ, মহাপ্রাণ, অল্পপ্রাণ, ঘোষ, অঘোষ, তাড়িত শব্দ, এইগুলো শব্দ তোমরা জানো, ক্লাস 4 তো পড়েছো। তাহলে এইখানে দেখো এই ছটা হচ্ছে মহাপ্রাণ বর্ণ। এই মহাপ্রাণ বর্ণ এ যখন সন্ধি হয়ে যাচ্ছে, এই ছটা যখন সন্ধি হয়ে যাচ্ছে এর প্রভাবে ও আবার চকে নিয়ে আসছে, চকে নিয়ে এসে ও নিজেকে আরো শক্তিশালী করার চেষ্টা করছে। তো এই যখনই চকে নিয়ে এলো তখন এই যে ছয়ের উচ্চারণটা দ্বিত্ব হচ্ছে, মানে ডবল হয়ে যাচ্ছে, প্রচ্ছায়া। আমরা চয়ের উচ্চারণটা তখন আর করি না, চয়ে ছয়ে লিখি কিন্তু চয়ের উচ্চারণটা আমাদের জীবের মধ্যে আর আসে না, তখন আমরা প্রচ্ছায়া বলি, যেমন ছয় ছয় আঁকা হয়ে যায়। ঠিক আছে। তাহলে এই যে এই যে মহাপ্রাণ ধ্বনির প্রভাবে অল্প প্রাণ ধ্বনি একটা নিয়ে এলো, সেটা কিন্তু একই বর্গের মধ্যে হবে। ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে প্রচ্ছায়া। এবার দেখো পরি যুক্ত ছেদ, তাহলে কি হবে না এইখানেও ঠিক সেই একই ঘটলো, পরিচ্ছেদ, চয়ে ছয়ে একা, চয়ে ছয় একা পরিচ্ছেদ। আর এইটাও ঠিক একই, তরু ছায়া। এইখানে দেখো ছিল হস্যই হস্য, এইগুলো কিন্তু সবই স্বরধ্বনি। তাহলে স্বরধ্বনির পর যদি ব্যঞ্জন ধ্বনি থাকে, এই যে ছ থাকে, তাহলে এই ছটা আবার সে চকে নিয়ে আসবে, অল্প প্রাণ থেকে সে আবার মহাপ্রাণকে নিয়ে আসবে। কারণ এইগুলো করা হয় কেন, এইগুলো সন্ধি কেন করতে হয়, সন্ধি অ্যাকচুয়ালি করা হয় উচ্চারণের সুবিধার্থে। আমাদের জীব সবসময় চেষ্টা করে যেটা খুব শর্টকাটে কথা বলার, উচ্চারণের সুবিধার্থে এই সমস্ত সন্ধিগুলো হয়ে থাকে। ক্লিয়ার হয়েছে? তাহলে এই হলো স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনি মিলন। ক্লিয়ার? এবার আরো কয়েকটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। তোমাদেরকে এখানে আমি একটা শব্দ দিলাম, পরীক্ষাতে কিরকম পড়বে, আচ্ছাদন। এই যে আচ্ছাদন, এইটা তোমরা কমেন্ট সেকশনে তোমরা সন্ধি বিচ্ছেদরা করে দেখাবে। এই আচ্ছাদন সন্ধিটা কিরকম হবে তোমরা কমেন্ট সেকশনে কিন্তু এটা করে দেখিও। ঠিক আছে, ছোট্ট একটা টাচ দিলাম, যদি না পারো আমি অবশ্যই করে দেবো। এবারে পরবর্তী নিয়মটা দেখি। এইটা তাহলে একটা নিয়ম গেল কি না, কোনো স্বরধ্বনির পর যদি ছ থাকে তাহলে ছয়ের আগে সে চকে ডেকে নিয়ে আসে, চয়ে ছয়ে হয়ে যায়, চয়ে ছ হয়ে যায়। ঠিক আছে। দেখো এইখানে কি হয়েছে না, স্বরধ্বনির পর ব্যঞ্জন ধ্বনি, আর এইখানটা দেখো কি হয়েছে, এখানে প্রথমে ব্যঞ্জন ধ্বনি আছে, তারপরে হচ্ছে স্বরধ্বনি আছে। তাহলে এইটাকেও বলা হবে ব্যঞ্জন সন্ধি। স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনির পর, স্বরধ্বনির পর যদি ব্যঞ্জন ধ্বনি থাকে বা ব্যঞ্জন ধ্বনির পর যদি স্বরধ্বনি থাকে, তাহলে সেইগুলোকেও কিন্তু ব্যঞ্জন সন্ধি বলবে। এখানে দেখো দিক যুক্ত অন্ত, এখানে কি হবে জানো তোমরা, অবশ্যই জানো, দিগন্ত।
বাঘ যুক্ত ঈশ্বরী, বাঘ যুক্ত ঈশ্বরী, তাহলে কি হবে বাঘীশ্বরী। তাহলে এখানে কি ঘটনাটা ঘটলো না, এইখানে দেখো এই যে ক, এখানে হসন্ত দিয়ে ব্যঞ্জনটাকে পরিষ্কার করে ক্লিয়ার করে লিখতে হবে। হসন্ত দিলে পরে ব্যঞ্জনের যে আসল রূপ সেটা প্রকাশ পায়। ব্যঞ্জন অ্যাকচুয়ালি স্বরধ্বনি ছাড়া উচ্চারিত হয় না, ওই জন্য হসন্তটা দিতে হয়। তাহলে দিক যুক্ত অন্ত সমান দিগন্ত, বাঘ যুক্ত ঈশ্বরী সমান বাঘীশ্বরী। এখানে এই যে ক ব্যঞ্জনটা গয়ে রূপান্তরিত হয়েছে, ক ব্যঞ্জনটা গয়ে রূপান্তরিত হয়েছে। এখানে এই ঘটনাটাকে কি বলে তোমরা কি জানো? এই ঘটনাটাকে বলা হয় ঘোষী ভবন। এই ঘটনাটাকে বলা হয় ঘোষী ভবন। কেন ঘোষী ভবন? দেখো এই যে কটা বদলে গিয়ে গ হলো, এই গটা কি ক বর্গেরই একটা বর্ণ, ক খ গ। তাহলে আমি এখানে লিখি ক খ গ ঘ ঙ। তাহলে এটা হচ্ছে ক বর্গ, ক বর্গেরই একটা বর্ণ হচ্ছে গ, ছিল ক হয়ে গেল গ। এবার ক উচ্চারণ ক খ গ, এই যে গ গ ঘ, এখানেও সেই একই ঘটনা হচ্ছে, ক ছিল অল্প প্রাণ, হ্যাঁ, আর গ হচ্ছে মহাপ্রাণ, অল্প প্রাণ থেকে মহাপ্রাণ হয়ে গেল। কিন্তু ছয়ের বেলা ছ ছিল, কিন্তু তার সত্ত্বেও চকে ডেকে নিয়ে এসেছিল। এখানে কিন্তু ক আছে, এখানে কটা রূপান্তরিত হয়ে যাচ্ছে, নিজেকে বদলে ফেলেছে। কিসে না, এইটা হচ্ছে ঘোষ ধ্বনি, অঘোষ ধ্বনি, এইটা হচ্ছে অঘোষ ধ্বনি, আর এই গটা হচ্ছে ঘোষ ধ্বনি। তাহলে এই অঘোষ থেকে ঘোষে রূপান্তরিত হলো, অঘোষ ধ্বনি থেকে ঘোষে রূপান্তরিত হলো, সেই জন্য এটা ঘোষী ভবন হয়েছে। ঘোষী ভবনের ফলে এটা কি, এই ঘটনাটাকেই বলা হচ্ছে ঘোষী ভবন। তাহলে এই ঘোষী ভবনের ফলে কিন্তু এই সন্ধিটা একটা নিয়ম পেয়ে গেল, একটা সূত্র পেয়ে গেল। যদি ক থাকে, তাহলে যদি ক থাকে কোনো ধ্বনির সঙ্গে ক এর পর যদি কোনো স্বরধ্বনি থাকে, তাহলে সেটা রূপান্তরিত হয়ে গিয়ে গয়েতে রূপান্তরিত হবে। এটাকে বলা হচ্ছে ঘোষী ভবন। এবার তোমরা ভাববে যে ঘোষ বর্ণ কি আর অঘোষ বর্ণ কি, ভুলে গেছো সব, ক্লাস 4-এ পড়েছো। দেখো ঘোষ বর্ণ হচ্ছে যেইগুলো উচ্চারণ, মানে যে বর্ণগুলো উচ্চারণ করতে একটু গলার গাম্ভীর্যটা বেশি হয়, তুমি আর যে বর্ণগুলো উচ্চারণ করতে গলার যে গাম্ভীর্যতা, ভারিত্বটা সেটা একটু কম হয়, তাহলে যেটাতে কম হয় সেটাতে হচ্ছে অঘোষ ধ্বনি, আর যেটাতে বেশি হয় সেটাতে হচ্ছে ঘোষ ধ্বনি। তাহলে তুমি কটা উচ্চারণ করো ক, তাহলে ক অল্প প্রাণ ধ্বনি, এতে অল্প মানে প্রাণবায়ুটা অল্পই লাগছে, আর এর উচ্চারণের ফলে উচ্চারণের ফলে যে গলার যে গাম্ভীর্যটা একটু কম হচ্ছে। কিন্তু তুমি গ উচ্চারণ করো গ, তাহলে গ এর বেলায় গাম্ভীর্যটা একটু বেশি আসছে। তাহলে এই জন্য এই গটাকে বলা হয় ঘোষ ধ্বনি, আর কটাকে বলা হয় অঘোষ ধ্বনি। তাহলে গ ঘ, এই যে গ আর ঘটা উচ্চারণ করে দেখো, এরও গাম্ভীর্যটা কিন্তু বেশি হচ্ছে, তাহলে এইটাও হচ্ছে ঘোষ ধ্বনি। আর তুমি ক খ উচ্চারণ করো, এর মধ্যে কোনো গাম্ভীর্যতা নেই, সেই জন্য এগুলো অঘোষ ধ্বনি। ক্লিয়ার হয়েছে? আর এই যে উয়া ইয় ন, এইগুলো হচ্ছে সব নাসিক্য ভবন, সেগুলো তোমরা জানো অবশ্যই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ঘোষী ভবনের ফলে এইরকম ভাবে হয়েছে। ঘোষী ভবন হলে পরে একটা ধ্বনির প্রভাবে আর একটা ধ্বনিতে রূপান্তরিত হয়ে যায়, ঘোষ ধ্বনির প্রভাবে অঘোষ ধ্বনি ভ্যানিশ হয়ে যায়, সেটাকেই বলা হচ্ছে ঘোষী ভবন। কারণ যার গাম্ভীর্যতা বেশি, যার শক্তি বেশি, সেই তো একজনের উপর প্রভাব খাটাবে, সেই তো জিততে পারবে। তো সেই জিতেছে, এই গটা জিতেছে, এই যে ককে হারিয়ে দিয়ে গ জিতেছে, সেই জন্য এটা হচ্ছে ঘোষী ভবন হয়ে গেছে। ক্লিয়ার হয়েছে? তাহলে এইটা ঘোষী ভবন আরো অনেকগুলো আছে, আরো দু একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। দেখো আমি কি লিখলাম, নিজন্ত, সন্ধি বিচ্ছেদ করে দেখাও, এটাও কিন্তু ঘোষী ভবনই হবে, নিজন্ত। তাহলে এইটা চ বর্গেরই একটা বর্ণ, চ ছ বর্গীয় জ, তাহলে চ ছ বর্গীয় জ। তাহলে এখানে চ ছ বর্গীয় জ, এখানে কি হচ্ছে না, বর্গের প্রথম বর্ণ
রূপান্তরিত হয়ে গিয়ে বর্গের তৃতীয় বর্ণ হয়ে যাচ্ছে। এখানের ক্ষেত্রেও তাই হবে। তাহলে যদি আমি এটাকে ভাঙি তাহলে কি লিখব? এটা ধরো রূপান্তরিত হয়ে গিয়ে তৃতীয় বর্ণ হয়ে গেছে, এই বর্গীয় জটা তৃতীয় বর্ণ হয়ে গেছে, ঘোষ বর্ণ হয়ে গেছে। তার মানে তার নিশ্চয়ই এর প্রথম বর্ণটা অঘোষ বর্ণ ছিল। তাহলে প্রথম বর্ণটা কোনটা? এই বর্গের প্রথম বর্গ হচ্ছে চ, নিচ যুক্ত অন্ত, নিচ যুক্ত অন্ত। আর যখন নিচ লিখবে তখন একটা হসন্ত দিয়ে দেবে। তাহলে নিচ যুক্ত অন্ত সমান হচ্ছে নিজন্ত। তাহলে বর্গের প্রথম বর্ণ রূপান্তরিত হয়ে গিয়ে তৃতীয় বর্ণে রূপান্তরিত হয়ে গেল। বর্গের প্রথম বর্ণ রূপ পাল্টে তৃতীয় বর্ণ হয়ে গেল, সেইটাকেই বলা হচ্ছে ঘোষী ভবন। ক্লিয়ার হয়েছে? এরকম তোমরা আরো পেয়ে যাও। তোমরা আগে প্রথমে দেখবে যে এইটা, এই যে মাঝখানের যে বর্ণটা কোন বর্ণ এসছে, এই যে গটা কোন বর্ণ, কত নম্বর বর্ণ এসছে। যদি 3 নম্বর হয় তাহলে যখন তোমরা সন্ধি বিচ্ছেদ ভাঙবে তখন নিশ্চয়ই ভাববে যে এর প্রথম বর্ণটাই হচ্ছে, তার মানে সন্ধি বিচ্ছেদে হবে। ঠিক আছে? যেমন দিক যুক্ত অন্ত, এটা প্রথম বর্ণ ক বর্গের, তাহলে ক বর্গের প্রথম বর্ণ হচ্ছে ক, আর তৃতীয় বর্ণ হচ্ছে গ। তাহলে কটা রূপান্তরিত হয়ে গিয়ে গয়ে রূপান্তর হলো। এটাও সেরকম, চটা রূপান্তরিত হয়ে গিয়ে বর্গীজয়ে রূপান্তরিত হয়ে গেল। তাহলে এইগুলোকেই বলা হচ্ছে ঘোষী ভবন। ঠিক আছে? আজকে তাহলে এইটুকুই থাক। পরের যে সূত্রগুলো আছে ধীরে ধীরে তোমরা শিখতে থাকো। খুব সহজ জিনিস, সন্ধি বিচ্ছেদ তোমরা যত প্র্যাকটিস করবে ততই কিন্তু খুব সহজ মনে হবে, খুব একটা কঠিন নয়। পরীক্ষায় এরকমভাবেই পড়বে, কোনো একটা শব্দ দিয়ে দেবে, এরকম একটা শব্দ দিয়ে দেবে বা এরকম ভেঙে দেবে, তারপরে কয়েকটা অপশন দেওয়া থাকবে বা নাও দেওয়া থাকতে পারে, তোমাকে নিজেকে লিখতে হবে। তো এইগুলো তোমরা যদি একটু মাথায় ঢুকিয়ে নাও তাহলে কিন্তু খুব সহজেই এগুলো পারবে। ঠিক আছে? চলো আজকে থ্যাংক ইউ, ভালো থেকো সবাই, আসছি আবার পরের ভিডিওতে।